নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আমি মৌপিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2011 সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন বাংলাদেশ সফরে যান, ঠিক সেখানে যাওয়ার মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য তিনি মুখ্যমন্ত্রীর পদে এসেছিলেন এই রাজ্যে, তার আপত্তিতে সেই বাংলাদেশ সফরের প্রাক্কালে তিস্তা জলবন্টন চুক্তি থেকে পিছিয়ে আসতে হয় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। আমরা দেখেছি বাংলাদেশ জুড়ে তার প্রতিক্রিয়া, কিন্তু অনড় থাকে তৃণমূল কংগ্রেস, সেই সময় কেন্দ্রের অন্যতম প্রধান জোট শরিক। এরপর তিস্তা দিয়ে অনেক জল বয়ে গেছে, অনেক জল্পনা কল্পনা চলেছে। অতি সম্প্রতি যখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশ সফরে গেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মুকুল রায়কে পাঠাতে সম্মত হলেন, তখন থেকেই একটা প্রশ্ন উঠে আসছিল যে তাহলে কি বরফ গলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই জল্পনাটা আরও জোর পায় যখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশে গিয়ে নির্দিষ্ট আশ্বাস দিয়ে আসেন তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে। এই জল্পনা কল্পনায় জল ঢেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ, তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে তাদের সঙ্গে কোনো রকম আলোচনা ব্যতি রেখে, অর্থাৎ রাজ্যকে উপেক্ষা করেই এই আশ্বাস দিয়ে আসা হয়েছে। প্রশ্ন উঠছে যে তিস্তা জলবন্টন চুক্তির কতটা তাৎপর্যপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, এই উপমহাদেশের যে সম্পর্ক তার ক্ষেত্রে। কেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, বলা যায় রাজ্য সরকারের তরফ থেকে এই সম্পর্কে আপত্তি, কেন্দ্রের তরফে বা তাগিদটা কোথায়? সত্যিই কি তিস্তা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হলে উত্তরবঙ্গের একটা বড় অংশের মানুষ তারা বঞ্চিত হবেন, তাদের ওপর প্রভাব পড়তে পারে? এই সমস্ত নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনার রায় অনুষ্ঠানে। আমাদের আজকের আপনার রায় তিস্তার বৃত্তান্ত। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক দেবেশ রায়। দেবেশবাবু, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন মৌলানা আজাদ ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজের ডিরেক্টর শ্রীরাধা দত্ত। শ্রীরাধা, আপনাকে স্বাগত জানাই। এবং রয়েছেন হাসানুজ্জামান সাকি, আপনাকে বিশেষভাবে স্বাগত জানাই। হাসানুজ্জামান সাকি, তিনি বাংলাদেশের বৈশাখী টেলিভিশনের চিফ রিপোর্টার, এবং আপনাকে স্বাগত জানাই। আপনি আমাদের অতিথিও বটে, আপনাকে স্বাগত জানাই। আমি আসবো আলোচনায়, তার আগে একবার দেখে নেব তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশকে ইতিবাচক বার্তা দেওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই রাষ্ট্রপতি কিভাবে বাংলাদেশকে এই বার্তা দিলেন, এ নিয়ে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস, তারপর প্রকাশ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে ঘোষণা। তিস্তার জলবন্টনে আশা করি তেমনি একটা চুক্তিতে আমরা শীঘ্রই উপনীত হতে পারব। রাষ্ট্রপতির সদর্থক বার্তাকে স্বাগত জানাতে দেরি করেনি প্রতিবেশী দেশও। He also expressed his belief that the Tista water agreement would also be signed soon. And I have also informed him that we are also preparing for the ratification of LBA and its protocol in our parliament. আর এতেই বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির পদমর্যাদার কথা মাথায় রেখে প্রকাশ্যে কিছু না বললেও ঘনিষ্ঠ মহলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের দাবি, সাম্প্রতিক সময়ে তিস্তা চুক্তি নিয়ে তাঁদের সঙ্গে কোনো কথাই বলেনি কেন্দ্র। অথচ বাংলাদেশ সফরে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল সাংসদ মুকুল রায়কে পাশে নিয়ে আশ্বাসের কথা শোনান প্রণব মুখোপাধ্যায়। তোলেন গঙ্গা জলবন্টন চুক্তির ক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ইতিবাচক উদ্যোগের কথাও। 2011 শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফরে যেতে অস্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরেই ভেস্তে যায় তিস্তা জলবন্টন চুক্তি স্বাক্ষর। সেবার মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল রাজ্যকে অন্ধকারে রেখে তিস্তা চুক্তির খসড়া তৈরি করেছে কেন্দ্র। ফের তাদের সঙ্গে কথা না বলেই রাষ্ট্রপতি আশ্বাস দিয়ে আসায় ক্ষুব্ধ রাজ্য কেন্দ্রের সঙ্গে কথা বলবে বলে মহাকরণ সূত্রে জানা গেছে। ক্যামেরায় সুনীল মুন্দ্রার সঙ্গে সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা। আমি প্রথমে আপনার কাছে আসি দেবেশবাবু, যেহেতু তিস্তার যে আমি আসবো ওনাদের কাছেও, আমি আপনার কাছে জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আপত্তির জায়গাটা, যে যুক্তিটা, আপনি সেটাকে কিভাবে দেখেন? আমি পরে বলতে চাই। আমি আসবো তাহলে আপনার কাছে। আমি আপনার কাছে আসি হাসানুজ্জামান সাকি। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যখন গিয়ে আশ্বাস দিয়ে এলেন, একটা ইতিবাচক বার্তা দিয়ে এলেন, এটা কি আপনাদের ওখানে নতুন করে আশার সঞ্চার করেছে? তা তো অবশ্যই করেছে মৌপিয়া। আমি আলোচনা শুরু করতে চাই 24 ঘন্টাকে ধন্যবাদ জানিয়ে যে এখানে আজকে আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, যিনি তার প্রথম বিদেশ সফরটিও করে এলেন আমার দেশ বাংলাদেশ থেকে, এবং
এবং সেই সফরটি নিয়ে স্বাভাবিকভাবেই দু দেশের মধ্যে আগ্রহ ছিল অনেক, বিশেষ করে বাংলাদেশে গেছেন বাংলাদেশের মানুষের ভেতর তো বেশি আগ্রহ ছিল, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে শুধু তিস্তার জল বন্টন চুক্তি বা অভিন্ন যে নদীগুলো আছে সেই সব নদীগুলো নিয়েই শুধু সমস্যা নেই, আরও অনেক কিছু নিয়েই সমস্যা রয়ে গেছে, যেগুলো আমরা একে একে হয়তো সমাধানের পথে এগুচ্ছি। তো সেই জায়গায় প্রণব মুখার্জিকেও ধন্যবাদ জানাই, তিনি সফর শেষ করে এসেছেন, তার শ্বশুরবাড়িও বাংলাদেশে, এবং সেই সাথে আমি 24 ঘন্টার দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে। একটু পেছনে যেতে চাই, যেটি আপনি বলছিলেন যে 2011 সালে 6 সেপ্টেম্বর আপনি জানেন যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন বাংলাদেশ সফর করেছেন, তখন কয়েকটি বিষয়ে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং চুক্তি হওয়ার কথা ছিল। একেবারে বাংলাদেশের পক্ষ থেকে এবং ভারতের পক্ষ থেকেও একেবারে ফাইনালাইজ করা ছিল যে বিষয়গুলো হয়ে যাবে। আমরা সেই সফরে আশাও করেছিলাম এবং শোনাও গিয়েছিল এক পর্যায়ে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে যাবেন, কিন্তু শেষ মুহূর্তে আমরা প্রথমেই খবর পেলাম যে মমতা ব্যানার্জি বাংলাদেশে যাচ্ছেন না। তারপর আমরা খবর পেলাম যখন প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশে গেলেন, তারপর আমরা খবর পেলাম যে তিস্তার পানি বন্টন চুক্তিটিও হচ্ছে না। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার কিছুটা তো হতাশাগ্রস্ত হয়েছেই, কারণ আমরা আশা করেছিলাম যে অনেক দিন পর ভারতের প্রধানমন্ত্রী সেখানে গেছেন। তার আগে অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, তখনকার অর্থমন্ত্রী, তিনি অনেক সফর করেছেন, পররাষ্ট্রমন্ত্রী সফর করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীরা সফর করে কিন্তু কাগজপত্র সব গুছিয়ে আনা হয়েছিল। ভারতের পক্ষ থেকেও অনেকগুলো চুক্তির ব্যাপার ছিল সেখানে। তো শেষ পর্যন্ত যেটি জানা গেল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ভেটো দিয়েছেন, এই চুক্তিটির ব্যাপারে তার আগ্রহ নেই, তিনি আরও ভেবেচিন্তে এই বিষয়ে কথা বলতে চান। তো আমরা স্বাভাবিকভাবে সেই সময় হতাশ হয়েছি। তারপরে নানান পর্যায়ে দুদেশের সঙ্গে বৈঠক হয়েছে, বারবার বৈঠক হয়েছে। আপনাদের উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদের দেশে গেছে, আমাদের উচ্চপদস্থ কর্মকর্তারা এখানে এসছে। তারপর যখন প্রণব মুখার্জির সফর সূচিটা ঠিক হলো, তখন কিন্তু আমরা আশা করছিলাম, আপনি নিশ্চয়ই জানেন যে প্রণব মুখার্জি শুধু ভারতের রাষ্ট্রপতি নন, তিনি বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক 4 দশক, মানে বাংলাদেশের স্বাধীনতার বয়স যত, বাংলাদেশ অভ্যুদয়ের পর থেকে প্রণব মুখার্জির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। এবং আপনি এটিও জানেন যে দেবেশ রায় অনেক সিনিয়র মানুষ, এখানে প্রবীণ লেখক, কথা সাহিত্যিক, তিনি নিশ্চয়ই এগুলো স্মরণ করতে পারবেন যে ভারতের রাজনীতি একটি বড় জায়গা ভূমিকা রাখা, যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কি হবে, সেখানে ভারতের রাজনীতিতে কিন্তু একটি বড় ভূমিকা পালন করে এসছেন দুজন মানুষের কথা আমি এই মুহূর্তে স্মরণ করব, একজন জ্যোতিবাবু আর একজন হচ্ছেন এই প্রণব মুখার্জি। তো সেই জায়গাটাকে আমরা বলছিলাম যে যেহেতু রাষ্ট্রপতি আসছেন, নিশ্চয়ই আমরা কিছু একটা পাবো। তো স্বাভাবিকভাবেই তিনি আশাবাদের কথা বলে এসেছেন। এখানে আমার জিজ্ঞাসা হচ্ছে, আশাবাদের কথা তিনি বলে এসেছেন, কিন্তু রাজ্যের সম্মতি ব্যতিয়ে রেখে যে তিস্তা জলবন্টন চুক্তি হতে সম্ভব না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে যেটা বলেছেন তার সঙ্গে কোনো আলোচনা হয়? হ্যাঁ, সেটি আমরা এখন গতকালকে একটি সংবাদ মাধ্যমে দেখলাম, আজকে পত্রপত্রিকায় এবং টেলিভিশনে সেটি দেখছি। আমাদের দেশে যেটি নয় সেটি আপনাদের দেশে আছে, যে রাজ্যের কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেয়ার আগে অবশ্যই রাজ্যের কনসার্ন নিতে হয়, না হলে এই সিদ্ধান্তটি পরিপূর্ণতা পায় না। সেই জায়গায় ভারত তার রাষ্ট্র ব্যবস্থায় তার একটি সিদ্ধান্তের ব্যাপারে ভারত কি করবে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে কি করবে না। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা এসেছে সামনে, যে অর্থাৎ তার সম্মতি নেই, তিনি আগেও 2011 সেপ্টেম্বরেও তার যা মত ছিল সেখান থেকে তিনি সরে আসেননি, এটা কি আবার একটু আশঙ্কার সঞ্চার করছে আপনাদের? অবশ্যই আশঙ্কার সঞ্চার হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশে খবর পৌঁছে গেছে, কারণ এখন হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, আপনাদের এখানকার অনুষ্ঠানে ওখানে দেখা যাচ্ছে, পত্রপত্রিকায় অনলাইনে আমরা খবর পেয়ে যাচ্ছি যে মমতা ব্যানার্জির প্রতিক্রিয়া আমরা জানতে পারছি। স্বাভাবিকভাবেই তো বাংলাদেশের মানুষের মধ্যে তো একটা হতাশা অবশ্যই আছে। আমি শ্রীরাধার কাছে আমি এখানটাতেই আসবো, যে আমরা তো দেখছি যে কেন্দ্রের তরফ থেকে যে তাগিদটা আমরা দেখতে পাচ্ছি তিস্তা জলবন্টন চুক্তিকে কেন্দ্র করে, তার কারণটা কি? ভারত বাংলাদেশ এই
দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রথমত কংগ্রেস নেতৃত্বাধীন সরকার বরাবরই বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পাশে থেকে এসেছে। এখন যে এই সময়টা যদি আমরা ধরি, এই প্রেক্ষাপটটা যদি ধরি, সামনে বাংলাদেশের নির্বাচন, এই মুহূর্তে বাংলাদেশে একটা স্পষ্ট মেরুকরণ দেখা যাচ্ছে, যেখানে বিএনপি তাদের সঙ্গে জামাতের একটা সমঝোতার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরকম একটা ক্রুশিয়াল সময়ে তিস্তা জলবন্টন চুক্তির যদি স্বাক্ষরিত হওয়া বা না হওয়া, সেটার কি একটা আলাদা তাৎপর্য বহন করে না? আলাদা মানে বলবো আমি সবচেয়ে ক্রিটিক্যাল তাৎপর্য কিন্তু সেটাতেই, মানে আমি যদি প্রায়োরিটির দিক থেকে দেখতে চাই, বাংলাদেশের থেকে যদি ওরা কি আমাদের থেকে সবচেয়ে বেশি আশা করে বা চায়, সেটা সবচেয়ে আগে জল ওদের কাছে। তো তিস্তার ব্যাপারটা ওই জন্য ওদের কাছে খুব মানে মাইনে রাখে। আর এইটা নিয়ে আমি জানি, মানে আমাদের, আপনি যেটা বললেন যে সেন্টারে কথা হচ্ছে, আই এম শিওর আমাদের এখানে চিফ মিনিস্টারও সেটা জানেন। এখানে কথাটা হচ্ছে অফকোর্স ওয়েস্ট বেঙ্গলে এই জলের ব্যাপারটা তো স্বাভাবিকভাবে, একটু যদি জোরে বলেন প্লিজ। ওয়েস্ট বেঙ্গলে ন্যাচারালি জলটার ব্যাপারটাতে ওনার চিফ মিনিস্টারের একটা তো রায়ের একটা ব্যাপার আছে, কিন্তু সেটা আগেন সেন্টার, আমার ধারণা সেন্টার খুব বেশিভাবে চেষ্টা করছে। কারণ জলটা যদি আসতে পারে, আমি যেটা বলছেন ইলেকশন মুখে সামনে, তো সবাই একটা প্রশ্ন করে, আমরা যখন যারা বাংলাদেশে যাই বা আমাদের বন্ধুরা এখানে আসেন, যে বাংলাদেশ কি পেলো ইন্ডিয়ার থেকে সবচেয়ে আগে, অন্য জিনিসগুলো ওরা ভুলে যাচ্ছে। এলবি এর কথা এক্ষুনি ওনাদের ফরেন মিনিস্টার উল্লেখ করলেন, কিন্তু সেই জিনিসগুলো ওদের কাছে পেলস ইন সিগনিফিকেন্স যখন আমরা জলের ব্যাপারটা দেখি। ওরা সবচেয়ে আগে চায় জলের জিনিসটা। আর যেই কারণে আমাদের সময় দেখেছি, গ্যাঞ্জিজের সময় আমাদের তখন ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার জিনিসটাকে খুব ন্যাশনাল পয়েন্ট অফ ভিউতে দেখেছে। এমন না যে তুমি দেশকে কোনো হানি করে জিনিসটা করবে, এখানেও সেরকমভাবে ইনফ্যাক্ট একটা কমিটি তো গঠন হয়েছিল, তার একটা রিপোর্টও দেওয়া হয়েছে আমি যতদূর জানি। তো আমার ধারণা কোথাও গিয়ে জিনিসটা নিশ্চয়ই একটা এগোবে। আর আমি চাই, মানে আমাদের মনে হয় যে সেন্টারে যেইভাবে ওরা করছে, যে জিনিসটা নিশ্চয়ই ঠিকভাবে স্টেপ বাই স্টেপই এগোনো হবে। কারণ একদম ব্ল্যাঙ্ক স্পেস থেকে তো কোনো এগ্রিমেন্ট করা যায় না। তো এখানে একটা কমন ডেটা সার্ভের একটা কথা হয়েছিল, কারণ আমি না হলে কি করে চুক্তিটা করব, আমার কাছে কতটা জল আছে না আছে সেটা না পরিমাপ না থাকলে তো আমি করতে পারবো না। তো আমার মনে হয় এটা মানে ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ দেখতে গেলে এটা হচ্ছে আমার মনে হয় ফার্স্ট প্রায়োরিটি। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ওপরের যে দেশ, উজান দেশ আর ভাটি দেশ, নিচের দেশ, খুব স্বাভাবিকভাবেই উপরের যেখানে নদীর উৎস মুখ যেখান দিয়ে সে বয়ে আসছে, ভাটির যে দেশ তার পরবর্তীকালে আসে। কিন্তু এই জায়গায় কি কোনো নির্দিষ্ট এখনো অবধি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো নিয়ম কি রয়েছে? নিয়ম নেই, কিন্তু এখন আমরা যেটা দেখছি, মানে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আপার রাইপেরিয়ান আর লোয়ার রাইপেরিয়ান একটা রাইটসের একটা ব্যাপার এসে যায়। আমরা ইনফ্যাক্ট মানে বাংলাদেশের সঙ্গে আমাদের যেই একটা সিচুয়েশন, ভারতের সঙ্গে চায়না ঠিক তাই সিচুয়েশন। চায়না আমাদের কাছে আপার রাইপেরিয়ান আর আমাদের কাছে এটা, তো ওই জন্য আমরা খুবভাবে, আমার মনে হয় পুরো ভারতবাসী খুব সিম্প্যাথেটিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ডস দ্য কজ, যে কি ব্যাপার ওখানে যে জলের একটা ব্যাপার আছে। আর এটা আমরা জানি অনেক সময় এটা কথাও আসে যে যদি স্ট্যাটিস্টিক দিয়ে দেখতে পারি, বাংলাদেশে কিন্তু জল অ্যাজ সাচ কোয়ান্টাম হিসাবে বেশি, কিন্তু সেটা অফকোর্স ফ্লাডের জল, ওদের ম্যানেজমেন্টটা একটা ব্যাপার আছে। তো আর ওদের চাষবাসের সেই যে ওই যে আমাদের ওয়াটার ম্যানেজমেন্টটা, যেটা আমাদের হয়তো এই দেশে অনেকটা আমরা করতে পেরেছি, সেটা কোনো হয়তো অতটা হয়নি। সেই কারণে কোয়ান্টাম দিয়ে হিসেব করলে চলবে না। কিছু জায়গা ন্যাচারালি, এখানে আমরা যেটা বলি ক্যাচমেন্ট এরিয়া, সেটা ইনফ্যাক্ট ওদের ক্যাচমেন্ট এরিয়াটা এই তিস্তার ব্যাপারে ওদের একটা বেশি আছে। তো সেই কারণে ওদের কাছে এটা খুবই ক্রিটিক্যাল হয়ে দাঁড়িয়েছে। আর আপার রাইপেরিয়ান লোয়ার রাইপেরিয়ান একটা রাইটসের একটা ব্যাপার আছে, সেটা একটা মানে ওরকমভাবে লিখিতভাবে কিছু হয়তো হয়নি, কিন্তু একটা সব দেশ ইন্টারন্যাশনাল কমিউনিটি দেখানোর যেটা আমি দেখছি, সব দেশের মধ্যে একটা সার্টেন একটা প্যারিটি রেখে জিনিসটাকে করছে। এমন হচ্ছে না যে আমার উৎসটা আমার বলেই আমি পুরোটা জল নিয়ে নেব, সেই আগে হয়তো সেটা ছিল, এখন কিন্তু সেই ট্রেন্ডটা একদম কমে গেছে। এখন পুরো জিনিসটা আমরা একটা মাল্টি ফ্লোরাতে দেখছি, বায়োল্যাটারাল ব্যাপার আর দেখছি না আমরা। হাইড্রোলজিক্যাল মাসলের ব্যাপারটাও কি আমরা আন্তর্জাতিকভাবে দেখতে পাচ্ছি না বিভিন্ন জায়গায়? ইনফ্যাক্ট আমরা এখন বলছি যে এটা আমরা রিভার বেসিন হিসাবে যদি দেখি জিনিসটাকে, আমরা ইনফ্যাক্ট তাহলে কমন যারা কমন মানে ল্যান্ড ইন দ্যাট কমন রিভার পয়েন্ট, ওটাকে যেইভাবে আমরা করতে পারি, ইটস নট এনিমোর বিটুইন জাস্ট ইউ অ্যান্ড মি। পুরো গ্রুপটা যেখান থেকে বেসিনটা তৈরি হচ্ছে, সেখানে কিভাবে ফ্লো হচ্ছে, মানে সেই জিনিসগুলো এখন সিন্স আমাদের কাছে এখন এই সায়েন্টিফিক ডেটাগুলো অ্যাভেলেবল, আগে হয়তো ছিল না বলি আমরা সেইভাবে রাইটসগুলো নিজেদের অত বুঝতে পারিনি। বাট এখন যেইভাবে ট্রেন্ডটা এসছে, আমার মনে হয় অফকোর্স যতক্ষণ না বায়োল্যাটারাল জিনিসটা না একটা জায়গায় দাঁড়াচ্ছে, মাল্টিল্যাটারাল এটাতে আরও মুশকিল হয়, কিন্তু
সেম টাইম আপার রাইপেরিয়ান বলে তার যে ফুল রাইট ওভার দ্য ওয়াটার ফ্লো সেটা কিন্তু আর না। আমি এখানে আসবো, আমি দেবেশবাবুর কাছে আসি এবার। দেবেশবাবু, আপনি কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আপত্তির জায়গাটা, তিনি বলছেন উত্তরবঙ্গের সমাজ, কৃষি, অর্থনীতি এর উপর প্রভাব পড়বে, যেটার সঙ্গে তিনি কোনোভাবেই আপোষ করতে রাজি নন। আপনি কি মনে করেন যে জলবন্টন চুক্তি সেটা কি উত্তরবঙ্গের পক্ষে হানিকর হতে পারে? দেখুন, আমাকে আপনারা আজকে এই আলোচনাতে কেন ডেকেছেন সেটা আমি জানি না। অনুমান করতে পারি। অনুমানটা হচ্ছে যে তিস্তাকে কেন্দ্র করে যে জীবন তার এত ভালো গাথা, সেটা তো খুব কমই রয়েছে, সেই না, জন্য যা হোক, সে অনুমান করতে পারি যে দুটো মোটা উপন্যাস লিখেছি তিস্তার ওপর, কিছু গল্প লিখেছি। তারপর আজ থেকে বছর 10 আগে ওই উপন্যাসকে নিয়ে সুমন মুখোপাধ্যায় একটা নাটক করেছিলেন, সেটা ভীষণ হৈ হৈ করে জনপ্রিয়তা পেয়েছে। এত কিছুর পরে আপনি যেটা বললেন এটি আসলে আপনার অসাধারণ বিনয় দাদা। না, এইসব কারণে মনে হয়, মানে আমি অনুমান করছি, অনুমানটা করতে ভালোও লাগছে এই কারণে যে আমার নিজের কাছে পরিষ্কার আমি কেন এসেছি। এটা যদি আমার কাছে পরিষ্কার না হতো তাহলে আমি আসতাম না। আমি এসেছি আমার উপন্যাসের প্রতিরক্ষা করতে। আমি আজ থেকে 30-35 বছর আগে আমার উপন্যাসের যে ভবিতব্যের কথা বলেছিলাম, উপন্যাস যেখানে শেষ হয়েছিল, আজ সেই ভবিতব্য বাস্তব হয়ে উঠছে এবং সেই বাস্তবতার সামনে আমরা দাঁড়িয়ে আছি। অর্থাৎ তিস্তা নদীটাকে মেরে ফেলা হচ্ছে। এবং আমি তখন বলেছিলাম, আমার যে উপন্যাসের প্রধান চরিত্র, সে বলেছিল নদী নাই, নদী নাই, চিনি না। তারপরে সে নদী ছেড়ে চলে গেল। তিস্তা ব্যারাজ ব্যবস্থাটা আমার উপন্যাসের শেষের দিকে আছে, যে তিস্তা ব্যারাজ ওপেন হচ্ছে। সেটা তিস্তা ব্যারাজ সত্যিই ওপেন হয়েছিল এবং আমি মনে করি যে তিস্তা ব্যারাজ ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের নদী পরিকল্পনার চূড়ান্ত অত্যাচার, যা ভবিষ্যৎকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। আমি চাইনি যে আমার উপন্যাসটা সত্য হোক। আমি আমার উপন্যাসের সেই সত্য যাতে মিথ্যা হয় সে কথাটা বলবার জন্য আপনারা যে ডেকেছেন আমাকে, আমি এসেছি। একটা গল্প বলছি। বিখ্যাত কবি এবং আমাদের অতিশয় প্রিয়ভাজন জয় গোস্বামী, ও একবার তিস্তা বেড়াতে গেছে এই সেবক ব্রিজের কাছে। সঙ্গে ওর পরিবার আছে, মেয়ে আছে। সঙ্গে আরও একজন ছিলেন যিনি আমার অত্যন্ত নিকট বন্ধু এবং গল্প লেখক, জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়। পরে আমি গল্প শুনেছি, তিস্তার ওই জায়গার দৃশ্য দেখে পাগল হয়ে যাবে না এরকম লোক খুব কম আছে। মেয়েটি বালিকা, সে বলছে, বাবা এই তিস্তা কোথায় গেছে? তো জয় উত্তর দিয়েছিল দেবেশ রায়ের উপন্যাসে। আমি আমার উপন্যাসের নদীর পক্ষে দাঁড়িয়ে কথা বলতে আপনাদের এখানে এসেছি। তিস্তা ব্যারাজের পরিকল্পনা সম্পূর্ণ একটা মিথ্যাচারের উপর নির্ভর করে ভারত সরকার এবং তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার, বামফ্রন্ট সরকার, জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, তারা করেছেন। কোনো রকম তথ্য নেই। আমি শুধুমাত্র তিস্তাবারের বৃত্তান্ত, তিস্তা পুরাণ এইসবের লেখক নই। আমার ধরুন বয়স এখন, আমি একটু বাড়িয়ে টাড়িয়ে বলি 80-র দিকে চলছে, সেটা যদি একটু কমিয়েও ধরা যায় তাও তো 77-78 বটেই। আমার 6-7 বছর বয়স থেকে আমি তিস্তার সঙ্গে থাকি, তিস্তাকে জানি। আমি 1950 সালে তিস্তায় প্রথম বড় বন্যা হয়, সেটা হয়েছিল মে মাসে। 1968 সালে 4 অক্টোবর
তিস্তার সেই বিধ্বংসী প্রলয় বন্যা হয়, এবং তাতে আমি সপরিবার সেই বন্যার মধ্যে ছিলাম। সেই বন্যা হয়েছে 4 অক্টোবর। সুতরাং তিস্তার পাঁজি পুঁথি, কবে তিস্তায় বন্যা হয়, কবে তিস্তায় বন্যা হয় না, কি বন্যা হয়, কোথায় বন্যা হয়, আজকে আপনাদের এখানে আসার আগে আমি তো দুপুরবেলা টেলিফোন করে আপনারা জানিয়েছেন। আমি তারপর যত তাড়াতাড়ি পারি জলপাইগুড়িতে আমার চেনা জানা বন্ধুবান্ধবকে খবর পাঠিয়েছি যে আমি বলবো আজকে তিস্তার উপর। তাদের খবর পাঠিয়েছি যাদের কেউ না কেউ মারা গেছেন 68 বন্যায়। আমার ছাত্র পবিত্র, তার মা মারা গেছেন। 9 জন মানুষকে বাঁচিয়েছিলেন, অসামান্য সাঁতারু ছিলেন, শেষটা নিজে পারলেন না। এই হচ্ছে তিস্তা। তিস্তা আমাদের কাছে এই কি পরিকল্পনা। ভারত সরকারের কাছে আমার জিজ্ঞাসা, মমতা ব্যানার্জির রাজনীতির সঙ্গে আমি 1 থেকে Z পর্যন্ত দ্বিমত পোষণ করি, ভোটের আগের থেকে ভোটের পরে পর্যন্ত। কিন্তু একটি ব্যাপারে আমার ওকে বক্তব্য, আপনি কেন বলছেন বাংলাদেশের সঙ্গে চুক্তি হবে না? আপনি বলুন তিস্তা ব্যারাজ হবে না। তিস্তা ব্যারাজে কার উপকার? কে বলেছে যে উত্তরবঙ্গের উপকার হবে? কে বলেছে? প্রমাণ করুক। একটা তথ্য ভারত সরকারের ওয়াটার কমিশন দেয়নি, একটা তথ্যও না। তথ্য যখন আমি চাইতে গেছি, আমি খোঁজ করেছি, উপন্যাসের প্রয়োজনে না, সামাজিক প্রয়োজনে, লিখব বলে, কথা বলবো বলে। যেমন ধরুন 68 সালের বন্যার পরে আমি 68 সালের 4 অক্টোবর বন্যা হয়েছে, আমি 2রা অক্টোবর 3রা অক্টোবর গলা জলে দাঁড়িয়ে রিলিফ করেছি। যে জল আসছে, ধরুন জলপাইগুড়ি শহরের 10 মাইল দক্ষিণে তিস্তা পাঙা বলে একটা সরু নালার মতো নদী আছে, সেইখান দিয়ে তিস্তা ঢুকছে। এবং ওখানকার যারা প্রবীণ মানুষ বললো এই তো জীবনে কখনো দেখিনি, এবং তারা আমাকে বলছেন সরিয়ে নিয়ে যান আমাদের। কোথায় নিয়ে যাব? ফায়ার ব্রিগেডের লোকরা দাঁড়িয়ে আছে। ফায়ার ব্রিগেডের অফিসার আমাকে বলছেন যে আপনি আমাদের সঙ্গে একটু চলুন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলবেন, আমাদের কথা বিশ্বাস করবেন না। আমি গেলাম ওদের গাড়িতে, ফায়ার ব্রিগেডের গাড়িতে, আমার আপাতমস্তক ভিজে আছে তখন, গিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বললাম যে এটা আপনারা জানেন না, সম্পূর্ণ তিস্তার জলটা ওই পাঙার খাত দিয়ে ঢুকে করতোয়ার দিকে ছুটছে, নতুন নদী, তার সীমান্ত দেখা যাচ্ছে না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমার বন্ধু লোক ছিলেন, উনি আমাকে যথেষ্ট আশ্বস্ত করে বললেন আমি রিলিফের ব্যবস্থা করছি। আবার আমি ফিরে গেলাম বাংলাতে। ফিরে গিয়ে আবার ওখানে যা যা করার সেসব করে সন্ধ্যে নাগাদ বাড়ি ফিরলাম। সারাদিন স্নান খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপরে বাড়িতে এসে আমার ঘরে বসে আমি টেলিফোন করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বললাম যে তিস্তা ব্রিজের ওপরে, তিস্তার যে জলপাইগুড়ি আর ওদিককার সঙ্গে যে তিস্তার ব্রিজটা, সেই ব্রিজের এই বাঁদিকের বাঁ হাতের উত্তর দিকে খুব খারাপ জায়গা আছে একটা, ওখানে কি পাথর ফেলা হচ্ছে? আমি একবারে পয়েন্ট করে দিয়েছি। আমি এখানেই আপনার কাছে আসবো যে যেভাবে আপনি তিস্তাকে দেখেছেন, তিস্তার জীবনকে দেখেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিস্তা জলবন্টন চুক্তি, সেটা কোথাও উত্তরবঙ্গের মানুষের জীবন, অর্থনীতি তার উপর প্রভাব ফেলতে পারে কিনা, যে আশঙ্কার কথা ব্যক্ত করে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে এহেন অনড় অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রসঙ্গে ফিরবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনার রায়, তিস্তার বৃত্তান্ত। ফের শিরোনামে তিস্তার জলবন্টন। আগে শরিক তৃণমূলের বাধায় আটকে ছিল এই চুক্তি।
এবার বাংলাদেশ সফরে গিয়ে দ্রুত তিস্তা চুক্তি বাস্তবায়নের আশ্বাস দিয়ে এসেছেন খোদ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আগামী নির্বাচনের কথা মাথায় রেখে দ্রুত চুক্তি চাইছেন শেখ হাসিনাও। একাধিক দেশের মধ্যে দিয়ে বয়ে চলা নদী, আর সেই জলের ভাগ নিয়ে দুই দেশের সম্পর্কের জটিলতা বারবারই চলে এসেছে বিশ্ব রাজনীতির আঙিনায়। গঙ্গার জল নিয়ে ভারত বাংলাদেশের মাঝে চুক্তি আগেই হয়েছিল, কিন্তু টানাপোড়েন মেটেনি তিস্তার ক্ষেত্রে। তবে এক্ষেত্রে দুই প্রতিবেশী রাজি থাকলেও বাদ সেধেছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, যার জেরে চুক্তির বাস্তবায়নের কথা দিয়েও পিছিয়ে আসতে হয়েছে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। সালটা ছিল 2011, বেঁকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা সফর বাতিল করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন রাজ্যকে অন্ধকারে রেখে তিস্তা চুক্তি তৈরি হয়েছে। চুক্তি স্বাক্ষরের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুললেও কখনোই তিনি বাংলাদেশকে জল দিতে আপত্তির কথা প্রকাশ্যে বলেননি। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের মতে আসলে কেন্দ্রের তরফে প্রতিবেশী দেশকে যে পরিমাণ জল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তাতে রাজি নন মুখ্যমন্ত্রী, কারণ তার মতে সেক্ষেত্রে জল সংকটে পড়তে পারেন উত্তরবঙ্গের মানুষ। কংগ্রেসের উত্তরবঙ্গের দুর্গে থাবা বসাতে চাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই তা কখনোই চাইবেন না। বাংলাদেশে আগামী ভোটের কথা মাথায় রেখেই যত দ্রুত সম্ভব তিস্তা জলবন্টন চুক্তি কার্যকর করতে চাইছেন মুজিব কন্যা শেখ হাসিনা। সম্ভবত সেই কারণেই ভারতের তরফে সবুজ সংকেত পেয়ে সেপ্টেম্বরে তিস্তা চুক্তি সারতে চাইছেন শেখ হাসিনা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমি এই জায়গাটাতে আপনার কাছে আসি যে সামনেই বাংলাদেশের নির্বাচন, এবং এখন আমরা বাংলাদেশের যে চিত্রটা দেখতে পাচ্ছি, যেভাবে সেখানে একটা তরুণ প্রজন্মের একটা মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন দেখতে পাচ্ছি, এবং তার একটা ব্যাকল্যাশও দেখতে পাচ্ছি আমরা, জামাত পথে নেমে পড়েছে, বিএনপির ভূমিকা দেখা যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের কতটা তাগিদ থাকতে পারে তিস্তা জলবন্টন নিয়ে? এই অবস্থায় শুধু না, বাংলাদেশের সরকার যে সরকারই যখন ক্ষমতায় এসেছে তখন বাংলাদেশের সঙ্গে যে ভারতের যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো কিন্তু মীমাংসা করার পথ খুঁজেছে। দু দেশেই এগুলো আছে। আমাদের দেশের থেকে যেমন কিছু আছে চাহিদা, তেমনি ভারতেরও আছে ট্রানজিট। আপনি জানেন একটা বড় ইস্যু, এটি অনেক দিন যাবতীয় কিন্তু এটি ঝুলে আছে। তো এই জায়গায় আমি যেটি বলতে চাই যে একটু পেছন থেকে যদি দেবেশ রায়ের কথা বলি, যে কবি এবং লেখকরা নাকি দার্শনিক হন, তারা ভবিষ্যৎ দেখতে পান। আজকে ওনার লেখার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বাস্তবতা পাচ্ছে। প্রকৃতিকে কিন্তু আটকে রাখতে পারবেন না। আমি যতটুকু জানি যে সিকিম থেকে যে নদীটির উৎপত্তি হয়েছে সেই নদীটি আমাদের দেশে গেছে। তো আপনারা উত্তরবঙ্গের কথা বলছেন, শ্রীরাধা দি উনিও উত্তরবঙ্গের যে আপনাদের দিককার উত্তরবঙ্গের যে কি সমস্যা হচ্ছে সেগুলো বলার চেষ্টা করেছেন, দেবেশ রায়ও চেষ্টা করেছেন। আমি আমাদের দেশের চিত্রটা আপনাকে বলতে চাই। আমাদের দেশে যে তিস্তা নদীটি যেখান দিয়ে গেছে সেটি উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল। তো সেখানকার অবস্থা যদি আপনারা দেখেন, আমি দেবেশ রায়কে অনুরোধ করব, শ্রীরাধাকে অনুরোধ করব যে আপনারা আমাদের দেশে যান, আমাদের দেশের উত্তরবঙ্গ আমাদের তিস্তা নদীটি দেখে আসুন, যে সেখানকার নদী পাড়ের জীবনগুলো কেমন। সেখান কিন্তু খরা, সেখানকার মানুষের কিন্তু কর্মহীন হয়ে পড়েছে, সেখানেও নানান ধরনের সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আছে। একটা কথাই আছে যে কাউকে যদি আপনি মারতে চান তাহলে তাকে ভাতে মারুন আর জলে বা পানিতে মারুন, যে ভাষাই বলুন, জলে মারুন, পানিতে মারুন। আমরা বাংলাদেশ পানিতে মরছে। এই বিষয়টি আমাদের দীর্ঘদিনের বন্ধু, আমাদের প্রতিবেশী দেশ, সবচেয়ে বড় দেশ, এই বন্ধু রাষ্ট্রটির কিন্তু ভেবে দেখা উচিত। এই অবস্থায় আগামী বছরের শুরুতেই আমাদের দেশের নির্বাচন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচন। স্বাভাবিকভাবেই একটি বিষয় আছে যে প্রতিবেশীর সঙ্গে বন্ধুতা যেমন হয়, প্রতিবেশীর সঙ্গে কিন্তু শত্রুতাও থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু থাকতে পারে নানান সমস্যা। এই বিষয়টিও আমাদের রাজনীতির মধ্যেও আছে। বাংলাদেশের পলিটিক্সের মধ্যে একটি আছে যে অ্যান্টি ইন্ডিয়ান একটি ফোর্স অবশ্যই কাজ করে। স্বাভাবিকভাবে এটি কিন্তু পশ্চিমবঙ্গেও, ভারতেও কিন্তু আছে। যে বিষয়টিকেই হয়তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুঁজি করতে চেয়েছেন। আসলে দেবেশ রায় এবং শ্রীরাধা যেটি বলছিলেন যে পানি ছেড়ে দিলেই বরঞ্চ বাংলাদেশ শুধু উপকৃত হবে না, ভারতও উপকৃত হবে। তারপরেও কেন এই ব্যারেজটি ছেড়ে দেওয়া হচ্ছে না? বলা হচ্ছে যে কত ভাগ পানি পাবে। আজকে যে রিপোর্টটি বিরতির পর দেখানো হলো, আপনি দেখালেন, সেই রিপোর্টটিতেও কিন্তু রিপোর্টার এটি বলেছে যে যতটুকু জল দেওয়ার কথা রয়েছে সেই বিষয়টি মানতে নারাজ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? আমরা কি কেউ জানি এখানে? আমি দেবেশ রায়কে প্রশ্ন করব, আমি শ্রীরাধা দিদির কাছে জানতে চাইবো বা আপনার কাছে, যে চুক্তিটি তো হওয়ার কথা ছিল, সেখানে দুদেশ একটি ঐক্যমতে পৌঁছেছিল, সেটির যে ড্রাফট তৈরি হয়েছিল সেই ড্রাফটে ওখানে কি পরিমাণ পানি বাংলাদেশ পাবে এই ব্যাপারে কি কোনো কিছু আপনারা জানেন? আমি যতটুকু জানি সেটি বলতে চাই যে যেহেতু চুক্তিটি আমাদের দেশে হওয়ার কথা ছিল, ড্রাফটটি ওখানে যেহেতু হয়েছে, আমাদের সাংবাদিকতার তদন্তে যতটুকু ইনভেস্টিগেশন করে যতটুকু আমরা জানতে পেরেছি যে প্রথম সেটি ছিল হচ্ছে যে সমান সমান, কারণ নদী এটি দুদেশেরই নদী, সমান সমান পানি পাবে। তারপরে জানা গেল যে না, কিছুটা পানি ভারত বেশি পাবে। হ্যাঁ, সেইভাবেই একটি 52-48 এমন। কিন্তু এখন একটি কমিটি হয়েছে 1 সদস্যের, সেটিতে কল্যাণ রুদ্র ওনার নেতৃত্বে একটি কমিটি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটি করে দিয়েছেন। আমরা যতটুকু জানি সেই কমিটি রিপোর্টটাও কিন্তু দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। সেখান থেকে কি আমরা জানি যে সেই রিপোর্টে কি আছে? সেই রিপোর্টে আদৌ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পানি পাচ্ছে কি পাচ্ছে না সেই ব্যাপারে কল্যাণ রুদ্র তার রিপোর্টে কি বলেছেন, বা তিনি কি পরামর্শ দিয়েছেন যে কত ভাগ পানি বাংলাদেশের পাওয়া উচিত, এই বিষয়গুলো কিন্তু অন্ধকারেই থেকে গেছে। এই বিষয়গুলো যদি আলোতে নিয়ে আসা যায় তাহলে হয়তো অনেক সমস্যার মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে কিভাবে দেখা হচ্ছে তিস্তা জলবন্টন চুক্তির বিরোধিতা করায়? এই কথাটিকে আমি কোনো কথাই আমি নেতিবাচকভাবে শুরু করতে চাই না। অবশ্যই ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, ভারতকে আমরা সবসময় যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি এবং গুরুত্ব দিতে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেখানেই আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ এবং এই এখন যারা সরকারে আছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রী, দলীয় প্রধান শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারত, পশ্চিমবঙ্গ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখেন। ভাষাগত তো একটা বিরাট সম্পর্ক, হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা সব কিছুই মিল। আমার পশ্চিমবঙ্গে এলে আমার একটুকু মনে হয় না যে আমি বিদেশে আছি। হয়তো এটা দিল্লিতে গেলে বা অন্য জায়গায় গেলে হয়তো আমার এটা মনে হবে। আপনিও যদি ঢাকায় আসেন তাহলেও আমি বোধ করি আপনারও এমনটি মনে হবে। তো সেই জায়গায় আমাদের সব কিছুর দিক দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে আমরা খুব আগ্রহের সঙ্গেই দেখি এবং আমরা মনে করি যে আমরা যেভাবে দেখি, যে ফিলিংসটা আমাদের ভিতরে কাজ করে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরও একই রকম ফিলিংস কাজ করে। আমি আসবো আপনার কাছে। আমি এখানে আমরা তো দেখছি যে পশ্চিম সীমান্তটায় পাকিস্তান বা আফগানিস্তানের সঙ্গে ওই অক্ষটা একটা তৈরি করা, সেটা কেন্দ্রের পক্ষে সম্ভব নয়। এখন অন্তত তার কোনো ইঙ্গিত নেই, বরং সেই দিকটা নিয়ে যথেষ্ট ডিস্টার্বড কেন্দ্র। সেদিকে দিকে নেপাল, ভুটান, বাংলাদেশ, এই অক্ষটার ওপর তো জোর দিতে দেখেছি আমরা কেন্দ্রীয় সরকারকে। সেই বৃত্তটা কি সম্পূর্ণ হওয়া সম্ভব যদি তিস্তা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত না হয়? না, ওই জায়গাটা একটা গ্যাপ থেকেই যাবে। কারণ আমি যেটা বললাম সবচেয়ে আগে প্রায়োরিটি যদি দেখি আমি বাংলাদেশের, আমাদের থেকে ওরা কি চায় ভারতের বর্ষ থেকে, একমাত্র আমি বলবো জলটা সবচেয়ে আগে, তারপরে বাকি। আমরা জানি যে বাকি যে চুক্তিগুলো হয়েছিল অনেকটা কাজে গিয়েছে, কিছু কাজ আটকে আছে, সেই সব চলছে। কিন্তু ওদের কাছে ওই প্রশ্নটা সবসময় রয়ে যাবে। মানে যারা এখান থেকে অনেক সময় যাওয়া আসা করে, আমরা এমনিও যখন গল্প করতে বসি তারা সবসময় বলবে যে আমাদের জল কেন দিচ্ছ না বা জল কেন আটকে থাকছে। ওরা নিয়ে সবসময় ওরা ভীষণভাবে বিচলিত থাকে বাংলাদেশে। এটা একটা ঘটনা। আমরা দেখলাম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সফর চলাকালীন খালেদা জিয়া, বিএনপি নেত্রী, তিনি বৈঠকটা করলেন না, এবং যে অজুহাত দিয়ে তিনি বৈঠক করলেন না, তার বৈঠক করার সদিচ্ছাই যে ছিল না, এটা মোটামুটিভাবে স্পষ্ট। এই মুহূর্তের পরিস্থিতির কথা যদি আমরা মাথায় রাখি, যদি তিস্তা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত না করতে পারেন শেখ হাসিনার সরকার, সেক্ষেত্রে কি পরবর্তীকালে ভারতের উদ্বিগ্ন হওয়ার একটা জায়গা থাকছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং অভ্যন্তরীণ যে ঘটনা প্রবাহ তার কথা মাথায় রেখে? সেটা একটা জায়গা তো থাকবেই। মানে আবার ওই দিকটাও আমি দেখতে চাই, যেরকমভাবে এক্ষুনি কথা হচ্ছিল যে আমাদের এখানে এই পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার একটা পলিটিক্যালের একটা ব্যাপার আছে, সেটা তো বিএনপি খালেদা জিয়াকেও সেই জায়গাটাই দেখতে হবে। কারণ ওখানে যদি ওনার পলিটিক্যাল পার্টি বন্ধ দেখে থাকেন, ওনার একটা ন্যাচারালি অফিসিয়াল মিটিং করা সেই জায়গাতে শোভা পায় না। সেখানে একটা তো প্রশ্ন, একটা জল্পনা উঠছে যে তাহলে কি ভারত বিরোধী যে আবেগটা খালেদা জিয়া, সেটাকে এনক্যাশ করতে চাইছেন?
দেখছেন, যদি তিস্তা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত না করতে পারেন শেখ হাসিনার সরকার, সত্যি যদি তাতে বাধা পড়ে, সেক্ষেত্রে খালেদা জিয়া কি সেটাকে আরো বেশি করে এনক্যাশ করবেন না? এবং সেটা কি ভারত বিরোধী যে ভাবনার কথা যেটা সাকিও আমাদের বললেন, সেটা কি কোথাও উজ্জীবিত হবে না? খুবই ভাবে হবে। মানে আপনাদের আমি একটু যদি পেছনে গিয়ে গল্পটা বলি, যখন ওই 96-এ যখন আমাদের গঙ্গা জল হলো, সেই সময় বিএনপি মনে আছে খুব মানে তীব্রভাবে সেটাকে, ওনার হয়তো নিশ্চয় জাকি ভাই মনে থাকবেন যে কিভাবে ওরা বিরোধ করেছিল এ করে। তারপরে আমরা দেখেছি ওনারা যখন আবার 2001-এ ফেরত আসে গভর্নমেন্টে, ওনারা কিন্তু একবারও রিভিউ চায়নি। তো ওদের ওখানে একটা ওই পলিটিক্যাল গেমটা চলতেই থাকে যে এই পলিটিক্যাল পার্টি কিছু করলে অপোজিশন সবসময় সেটাকে অপোজ করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওরা জানতো দ্যাট এটার থেকে বেটার কোনো ট্রিটি এই গ্যাঞ্জিসের বেশি যেটা করা হয়েছিল ভারত, আমি ইনফ্যাক্ট আমি ওটা নিয়ে প্রায় লিখেছি, অনেকবারই সবসময় বলছি দ্যাট ইন্ডিয়া ওয়াজ ভেরি জেনারাস ওই সময়। কিছু একটা কারণও ছিল আমাদের, ওই তখন ওই সিএইচটির একটা লিঙ্ক ছিল, অনেক কিছু কারণ ছিল যেই কারণে ইন্ডিয়া তখন করতে পেরেছিল, কিন্তু সেই কারণটা বোধহয় এখন আর হতে পারছে না। আমি ইনফ্যাক্ট আমরা এক্ষুনি বিরতিতে যেই কথাগুলো বলছিলাম, তিস্তার যে প্রবলেমটা, মানে দেবেশবাবু কথা বলেছে বা রাজের কথা আমি নিজের চোখে দেখেছি, যেটা ওই যেটা মনসুনের সময় যে ব্যাকফ্লো যেটা হচ্ছে, সেটা ইনফ্যাক্ট আমাদের নর্থ বেঙ্গলকে অনেক মানে পীড়তার মধ্যে যেতে হচ্ছে। আর এটাও তো ঘটনা দ্যাট চিফ মিনিস্টারকে তো কনস্টিটিউশন মিনিস্টারকে দেখতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও মনে করি যে দুটো দেশ একসঙ্গে বসে দুজনে কেন এটাকে জয়েন্ট সার্ভে, আমরা ইনফ্যাক্ট সেরকমই কথা হয়েছিল যে জয়েন্ট সার্ভে করলে আমাদের যে একটা মিসট্রাস্টের একটা ব্যাপার রয়েই গেছে, যতই আমরা বন্ধু ভাবি নিজেদের, যতই আমি জানি এখন যে আমাদের সম্পর্কটা, আমার মনে হয় এটা বেস্ট আমরা এতদিন কিন্তু ওটাকে ধরে রাখতে পারবো না। আর আমরা দেখেছি খালেদা জিয়া এখানে এসেছিলেন, খুব ভালো একটা ভিজিট হয়েছিল, কিন্তু ইমিডিয়েটলি যে আপনি যেই কথাটা বললেন, এখন আমাদের প্রেসিডেন্ট গেছেন, প্রথমবার প্রেসিডেন্টের ফার্স্ট ইন্টারন্যাশনাল ভিজিট, তো সেটার তো একটা জায়গা ছিলই, কিন্তু উনি তখনও তাও দেখা করেননি বা কিছু। তো উনি তো এই জিনিসটাকে নিশ্চয়ই ওটাকে আটকে ধরে ওটার ওপরে করবে। আর আমি যেটা দেখি ইন্ডিয়াতে দের ইজ নো অ্যান্টি বাংলাদেশ কনস্টিটুয়েন্সি, ইরেসপেক্ট যে মানে কংগ্রেসের সঙ্গে চিরকালই খুব ভালো আওয়ামী সম্পর্ক, কিন্তু ইট ডাজন্ট ম্যাটার নিউ দিল্লিতে যেই গভর্নমেন্টই থাক, বাংলাদেশের সঙ্গে তারা সবসময় ভালোভাবে এগিয়ে চলে। সেটা কিন্তু ঢাকার সেটা গল্প না। ঢাকায় যেই নন আওয়ামী পার্টি এসে যায় তখনই প্রবলেমটা দেখা যায়। আর 2001-2006 তো খুব মানে ক্লিয়ারলি দেখেছিলাম কি প্রবলেমটা। আমরা এবার ভেবেছিলাম হয়তো বিএনপির একটা চেঞ্জ আসছে, একটা সার্টেন ওরা বুঝতে পারছে, কিন্তু এক্ষুনি মানে আজকে বসে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে না ওরা দে উইল ক্যাশ ইন অন দ্যাট। আমি একটু এখানে দেবেশবাবুর কাছে আসি। দেবেশবাবু, আপনি কি মনে করেন যে সামনে পঞ্চায়েত নির্বাচন, চেষ্টা করছি আমার উত্তেজনা প্রশমিত করার, এই কারণে যে হাসানুজ্জামানের কথা শুনে মনে হলো মানে ও তো বয়সেও ছোট, সুতরাং ও একটা মানে ওই চুক্তি, তিস্তা চুক্তির বাইরে আপনারাও যেতে পারছেন না। আমি তিস্তা চুক্তিটাই স্বীকার করছি না। তিস্তার যদি ব্যারাজ হয় এবং তিস্তার জল যদি কৃত্রিমভাবে সরকারি ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত হয়, একমাত্র তাহলেই জলের ভাগ কে কত নেবে এই নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমি মনে করছি, এবং আমি এটা প্রামাণিকভাবে মনে করছি, যে তিস্তা পরিকল্পনা গৃহীত হয়েছে সম্পূর্ণ তথ্যহীন, আপাত দৃষ্টিতে নিরাপত্তা ব্যবস্থা, ডিফেন্সের ব্যবস্থা, অমুক ব্যবস্থা, তমুক ব্যবস্থা বলে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বাংলাদেশ যেভাবে তাদের সমস্ত তথ্য জল কমিশন মারফত প্রকাশ করে দিয়েছে, ভারত সরকার জল কমিশন একটি কোনো তথ্য প্রকাশ করেনি। সরকারিভাবে আমরা এখনো জানি না যে ধরুন তিস্তা ৬২০০ মিটার উঁচুতে, ৬২০০ মিটার উঁচুতে তিস্তা সেখান থেকে নেমে ৪১৪ মিটার বয়ে গেছে। তার মানে সে এতটা সোজাসুজি নামছে, নেমে একটা জায়গায় এসে এরকমভাবে বয়ে যাচ্ছে। ৪১৪ কিলোমিটার জায়গা নামছে ৬২০০
মিটার উপর থেকে। তাহলে তিস্তার বেশিরভাগ অংশটা হচ্ছে দুদিকে পাহাড়, মাঝখানে খাত। পৃথিবীর বিরলতম দৃশ্য। আমরা এখনো ভারত সরকারের কাছ থেকে, ভারত সরকারের জল কমিশনের কাছ থেকে এই তথ্য জানি না যে এই যে তিস্তার ধরুন আমি সেবক ব্রিজ ধরছি, সেবক ব্রিজ থেকে তিস্তার উত্তরে উৎস পর্যন্ত আমি ওখানে গেছি। আমার সঙ্গে 1969 সালে তিস্তা ফ্লাডের পরে চিফ ইঞ্জিনিয়ার যিনি ছিলেন, চিফ ইঞ্জিনিয়ার ফ্লাড, তার সঙ্গে তুমুল বিতর্ক। আমার সঙ্গে তিনি একমত হচ্ছিলেন না। তখন মন্ত্রী ছিলেন বিশ্বনাথ মুখার্জি, যুক্তফ্রন্টের মন্ত্রী। তিনি আমাকে এবং তাকে এক হেলিকপ্টারে তুলে বললেন, তিস্তার লাইন ধরে ধরে ওপরে উঠে দেখো। আমি জীবনে সে একবারই হেলিকপ্টারে উঠেছি এবং প্রার্থনা করেছি দ্বিতীয়বার যেন আমাকে উঠতে না হয়। তারপর নামাচ্ছে, একবারে পুরোটা তিস্তার ওপর দিয়ে গেছি। সিকিমের সবচেয়ে ওপরে 6200 মিটার ওপরে জোড়া যে লেক থেকে তিস্তা প্রথম বেরোচ্ছে, আবার সেখান থেকে নেমে নেমে এসেছি। হেলিকপ্টারের মধ্যে চিফ ইঞ্জিনিয়ার আমার মারামারি তর্ক হচ্ছে। আমি বলছি যে আপনি যে এটা বলছেন আপনারা এখানে তো মিলছে না। আমি সেই তর্কের বিষয়ের মধ্যে যাচ্ছি না। আমি শুধু এই কথাটা বলছি যে আজকে তিস্তা নদী ভারত সরকার একটা ব্যারাজ করেছে সম্পূর্ণ গোপন তথ্যের উপর নির্ভর করে, কোনো একটি তথ্য প্রকাশিত না। এই যে গাজলডোবায় হয়েছে, ব্যারাজটা তৈরি হয়েছে, আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য খুব হাসানুজ্জামান, আমি এটা পরিষ্কার বলছি, আমি তিস্তা চুক্তির বিরোধী শুধু নয়, আমি তিস্তার ব্যারাজের বিরোধী। ওই ব্যারাজটা ভেঙে দেওয়া উচিত। কেন না, সমস্ত ব্যারাজের পরিকল্পনাটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে তো মাত্র 20 কিলোমিটার তিস্তা চলছে, মাত্র 20 কিলোমিটার, এবং সেই 20 কিলোমিটারের জলটাকে যদি গাজলডোবায় গাজলডোবা হচ্ছে প্রথম পয়েন্ট, মানে পশ্চিমবঙ্গের মধ্যে বলছেন আপনি? পশ্চিমবঙ্গের মধ্যে 20 কিলোমিটার চলছে, 20 কিলোমিটার চলছে। ভারত বললে তো অনেক লম্বা লাগে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে গিয়ে বাঁয়ের দিকে ঘুরে তিস্তামুখ ঘাটে গিয়ে ব্রহ্মপুত্রে মিশছে। এই পুরো জায়গাটা হচ্ছে 20 কিলোমিটার। এবার গাজলডোবায় যদি ব্যারাজটা বাঁধা হয় এবং ওখানে যদি জলটাকে আটকানো হয়, সেই জলটাকে ঘুরিয়ে মহানন্দা চ্যানেলে ফেলা হবে। মহানন্দা সেটাকে গঙ্গাতে নিয়ে আসবে। এখানেই ভারতের হচ্ছে মহানন্দা সেটাকে গঙ্গাতে ফেলবে। সেই গঙ্গার জলটা পুষ্ট হবে এবং গঙ্গাতে জলটা বাড়বে। সেই গঙ্গা জল বাড়লে কী লাভ? ভারতবর্ষের দক্ষিণ পশ্চিমের যে খরা অঞ্চল, গুজরাট টুজরাট ইত্যাদির কাছাকাছি, সেই খরা অঞ্চলে জল যাবে। এই ভারতবর্ষের তাবৎ নদীর মধ্যে অববাহিকা অঞ্চল মিলিয়ে গঙ্গাকে নর্মদায় ফেলে, ব্রহ্মপুত্রকে গঙ্গায় ফেলে এই একটা কুরুক্ষেত্র কাণ্ড বাঁধানো হয়েছে। বহু বছরের পরিকল্পনা ধরে কোটি 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 ডলারের খেলা করে, এবং তার দায়িত্ব কেউ নেবে না। বলতে পারেন উল্টোডাঙায় ওই ভিআইপি রোডের একটা ব্রিজ, ওদিকে ঠিক আছে এদিকে ঠিক আছে, মাঝখানে ভেঙে গেল। কেউ দায়িত্ব নিচ্ছে? কেউ বলছে যে আমরা বিয়ারিং ভুল করেছি? এরপরে যখন পুরো তিস্তাটাকে পশ্চিমবঙ্গ এবং ধরুন সিকিমে যেটুকু আছে সেটুকুও তো ভারতবর্ষই। তিস্তা নদী কৃষির কাজের জন্য যে সমতলে কাজ করছে 20-30 কিলোমিটার, সেই সমতল থেকে তিস্তাকে পেছিয়ে নিয়ে গিয়ে ঘুরিয়ে মহানন্দাতে ফেলা হচ্ছে, এবং সেই মহানন্দা দিয়ে সেটাকে গঙ্গায় ফেলা হবে। তার ফলে গাজলডোবা থেকে তিস্তামুখ ঘাট পর্যন্ত এই পুরো জায়গাটা জলহীন হয়ে যাবে, এবং সেই পুরো জায়গাটা জলহীন হয়ে যাওয়ার মধ্যে 20 কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গ।
আর বাকি আপনার বাংলাদেশের মধ্যে পড়ছে ধরুন ভারতে এই দিক থেকে বাংলাদেশের মধ্যে পড়ছে 177 কিলোমিটার। হিসেবটা বুঝবেন, 124 কিলো আপনার তিস্তা 172 কিলোমিটার গেছে পাহাড়ে, এরকমভাবে নামছে, সেখানে তো কৃষির ব্যাপার নেই। তারপরে যখন নামছে সেবকের ওখানে নামছে, তারপর 97 কিলোমিটার ভারতে, সেই 97 কিলোমিটারের মধ্যে আবার মাত্র 20 থেকে 30 কিলোমিটার কৃষি এলাকায়, বাকিটা তো বনের এলাকায়, উঁচু নিচু অমুক, সেখানে তো সেচের কাজ চলবে না। এই আর বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে তিস্তা হচ্ছে 177 কিলোমিটার লম্বা, পুরোটা কৃষি এলাকা, পুরোটা হচ্ছে উত্তর, মানে এই যে ওই যে ম্যাপটা দেখালেন, আমরা সেটাই আমরা চোখ রাখবো এই মানচিত্রটা। এই যে ম্যাপটা দেখালেন, এই ম্যাপটাতে ওই যে লাল দাগটা দেখছেন, ওই লাল দাগটা হচ্ছে তিস্তা। এই যে লম্বা ফালিটা উপরে এই উত্তর পশ্চিমে বিস্তৃত, ওটা হচ্ছে নেপাল। এই ডান দিকে ওটা হচ্ছে ভুটান, মাঝখানে সাদা, ওটা হচ্ছে উত্তরবঙ্গের তিস্তা। কতটুকু দেখুন, কতটুকু তিস্তা, 1 আঙুল নয়। আর তারপরে বাংলাদেশে দেখুন, এই পুরো ম্যাপটাই বাংলাদেশের, এই পুরোটা জুড়ে বাংলাদেশে নামছে তিস্তা। তাহলে 120 কিলোমিটার তিস্তা আসছে বাংলাদেশে, পুরোটা সমতলের উপর দিয়ে, পুরোটা কৃষি জমির ওপর দিয়ে। তার পাল্টা আপনি যেহেতু ওপরে আছেন, সেহেতু আপনি সেই ওপরের জলটা আটকাচ্ছেন। আমি এই জায়গাটাতেই আসবো। যে কোনো আন্তর্জাতিক নদী, যে 57টা নদী, আন্তর্জাতিক নদী পৃথিবীতে আছে, দুটো দেশের মধ্য দিয়ে যাচ্ছে, সমস্ত জায়গায় এটা হচ্ছে আন্তর্জাতিক নীতি যে ভাটির জল, ভাটির যে সে নদী নিয়ে সেচ করতে পারে, কারণ সে তো আর উজানের জলটাকে অ্যাফেক্ট করছে না। ওপর থেকে যে জলটা আসছে সেটা তো ভাটিতে পড়ছে, সে জল নিয়ে যা করার করছে, কিন্তু ওপরে যে আছে সে এমন কিছু করতে পারবে না যেটা ভাটির জলের প্রবাহকে ঠেকাতে পারে। চুক্তি কিসের কথা, ব্যারাজটা বন্ধ করা দরকার। আমি এই জায়গাটাতেই আসবো, এই জায়গাটাতেই আমরা আলোচনায় আসবো যে যেভাবে ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে, উপমহাদেশের স্থিতাবস্থার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তিস্তা জলবন্টন চুক্তি, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে তার বিরোধিতা করা হচ্ছে? যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে শেষ অবধি পাঠিয়েছিলেন এবং যে জল্পনাটা চলছিল যে তাহলে কি কিছুটা নরম হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি সত্যি কেন্দ্র রাজ্যের সম্মতি ব্যতি রেখেই তিস্তা জলবন্টন চুক্তির ব্যাপারে এগিয়ে যাচ্ছে এবং মুকুল রায়কে সফরে সঙ্গী করে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সেই বার্তা দিলেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে তো প্রকাশ্যত তিস্তা জলবন্টন চুক্তি থেকে দূরত্ব রাখতে হচ্ছে? এই প্রসঙ্গগুলো নিয়ে ফিরবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনার রায়। আমি শ্রীনাথার কাছে এই জায়গাতেই আসবো যে কিছুক্ষণ আগে আপনি একদম শুরুতেই আপনি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, তিনিও জানেন যে কেন্দ্র এ নিয়ে এগোচ্ছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই অনড়বস্থানটা দেখাচ্ছেন কেন? সামনে পঞ্চায়েত নির্বাচন, একটা রাজনৈতিক বাধ্যবাধকতা কি থাকতে পারে? অবশ্যই আছে, মানে এটা তো ভুলে যেতে হবে না, পারা যায় না দ্যাট ওনার একটা নিজস্ব কনস্টিটুয়েন্সি, সেটার একটা আনসার করার ব্যাপার আছে, সেটার জায়গা একটা আছেই। এটা আমি বলবো যে আগের বারও যখন ওয়েস্ট বেঙ্গল এই গাঞ্জিস ওয়াটার এতে লেফট ফ্রন্টের আন্ডারে জ্যোতি বাসুর সময় করা হয়েছিল চুক্তি, ওনার কি কনস্টিটুয়েন্সি ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু সেটাকে রেখেও দু দেশের সঙ্গে যে জিনিসটাকে অনেক সুন্দরভাবে আমি যেটা বলছিলাম এই ট্রাস্ট ফ্যাক্টরটা ভেতরে দিয়ে রেখে যদি এগোনো যাওয়া যেত, আর আমি জানি জায়গা আছে যাবার, আমি সারাক্ষণ বলছি যে এই কথাটা হচ্ছে আমরা নিজেরা জানি না যে ওখানে এক্স্যাক্টলি ওয়াটার ফ্লো। এখানে আমার জিজ্ঞাসা যে যখন একদিকে তো আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা রয়েছে, ফেডারেল স্ট্রাকচারটা রয়েছে,
এর পাশাপাশি আমরা যে গোটা বিশ্বে যে দেখি যে নদীগুলো এরকমভাবে আন্তর্জাতিক সীমানা মধ্যে দিয়ে যে নদীগুলো গেছে, প্রতিটি ক্ষেত্রে যদি স্থানীয় রাজনীতি একটা বড় ফ্যাক্টর হিসেবে নিজেদের তুলে ধরে স্থানীয় রাজনীতিকরা, তাহলে কি সার্বিকভাবে একটা সমস্যার সৃষ্টি হবে না? চীনের সঙ্গে ভারতের তো আমাদের একই রকম, সেখানে চীন উজান দেশ, ভারত ভাটি দেশ, একই রকম ভাবে যদি সেই একদম স্থানীয় রাজনীতি সেখানে ফ্যাক্টর হয়ে উঠলো এবং ভারত জল পাচ্ছে না, বা অন্য দেশগুলোতে, সব মিলিয়ে এটা কি একটা সার্বিকভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা নিয়ম থাকার প্রয়োজনকে তুলে দিচ্ছে না? প্রয়োজন তো আছে, অবশ্যভাবেই আছে। আমরা যে কারণে আপনি চায়নার রেফারেন্সটা দিলেন, ওই ব্রহ্মপুত্রের ওপরে ওরা স্যাংপোতে যেরকম 3 গর্জেস করছে, সেটা নিয়ে ভারতের অনেক আশঙ্কা। ইনফ্যাক্ট আমরা একটা টিপাইমুখ নিয়েও বাংলাদেশের আশঙ্কার জায়গা রয়েছে। হ্যাঁ, কিন্তু টিপাইমুখে কিছুটা একটু আমরা বোধহয় হালকা করা গেছে, কারণ একটা টিম এসছে, সেটাতেও আবার অপোজিশন বলেছে টিমটাকে ওইভাবে চুজন, সেই কথা, বাট এগিয়েছে কথাটা। এইখানে যেরকম আমি দেখছি, মানে কখনোই দুই দেশে একসঙ্গে বসে কথা বলা হচ্ছে না যে এক্স্যাক্টলি জল কোথায়, কতটা আছে, কতটা ফ্লো। আমরা যে উনি কথা বললেন একটু আগে যে আমরা কেউ জানি না ফ্লোটা এক্স্যাক্টলি কত। আমরা যখন আগে 2011-তে এই সেপ্টেম্বর মাসে যখন প্রধানমন্ত্রী গেছিলেন, এখান থেকে কথা হয়েছিল, সেটা কিন্তু কমপ্লিটলি পুরোনো স্ট্যাটিস্টিক্স ডেটা হিসাবে ওরা নিয়ে যাচ্ছিল, যেই কারণে তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার জয়েন করতে রাজি হয়নি। বাট সেটা আগেন মানে প্লেইং টু দ্য কনস্টিটুয়েন্সি আমি যেটা বলবো। কিন্তু এটাও ঘটনা, এখন একটা কমিটি আমি মানে সবাই আমরা রেফার করছি, কিন্তু আমরা এখনও কেউ জানি না, আমি জানি না কারা জানে কমিটিটা কি রেকমেন্ডেশন করেছে, বা একটা কোনো নদীর ফ্লো এত কুইকলি দেখাও যায় না। আমরা সবসময় আমাদের একটু এটা নিয়ে কাজ করছি, শুনেছি যে 30 বছর লাগে একটা সার্টেন ফ্লো আমরা ওটার একটা মানে কমন ডেটায় আসতে। 150 বছর ধরে অ্যাকচুয়ালি ডেটা তোমার কে নিয়ে কাজ করতে হয়। তো 30 বছর তো আমরা এখন হাতের সময় নেই। একটা ইন্টারিম আমরা এগ্রিমেন্টের কথা বলছিলাম, যেখানে বলছিলাম 2 দেশ থেকে 2 এক্সপার্ট বসে এক্স্যাক্টলি যে ক্যাচমেন্ট এরিয়ার কথাটা হচ্ছে, যেটা আমরা চাষবাসের জন্য যে জলটা যেখান দিয়ে ফ্লোটা করছে, সেইটা যদি একসঙ্গে বসে দেখা যেত, স্পেশালি ড্রাই সিজন, প্রবলেমটা সবসময় ড্রাই সিজনের কথাই হয়, যখন বেটার ফ্লো আছে সেটা নিয়ে ক্রিটিক্যাল টাইমটা না। তো সেইটা কেন আমরা এগোতে পারছি না? আগেন আমি বলবো যে নিউ দিল্লি কিছু ভাবছে, ওয়েস্ট বেঙ্গল কিছু আলাদা ভাবছে। আর এটাও মাথায় রাখতে হবে যে ন্যাশনালিস্ট পয়েন্ট অফ ভিউ দেখলেও স্টেট গভর্নমেন্টের একটা ইনভলভমেন্ট থাকেই। আমি খালি আমারটা দেখবো, পাশের জিনিসটা দেখবো না, কারণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুন্দর হলে ওয়েস্ট বেঙ্গলের তাতে অনেক অ্যাডভান্টেজ আছে। ইনফ্যাক্ট আমি জানি যে বাকি দেশ বাদ দিলে মানে ওয়েস্ট বেঙ্গলের কাছে, মানে আমরা রোজ কাগজে যে খবরগুলো পাচ্ছি, আপনি অন্য কোথাও গেলে কিন্তু সেই খবরগুলো কখনো শুনতে পারবেন না বাংলাদেশের ব্যাপারে। তো আমাদের এই দেশের একটা স্বাভাবিকভাবে, উনি যেই জাকির ভাই আগে কথাটা বলেছেন, যে আমরা কেউ এই দেশের ওপরে গিয়ে কখনো মনে হয় না অন্য কোনো দেশে এসছি। তো সেই সম্পর্কটা সুন্দরভাবে সংগঠনভাবে জিনিসটা এগোনো একটা তো নিজস্ব আমাদের এখানে দায়িত্ব আছে। তো সেই কারণে আমি বুঝতে পারছি না কেন 2 দেশ এক জায়গায় বসে এটা বলতে পারছে না যে এই জিনিসটা আমরা জানি না। আমার মনে হয় একটা কোথাও আমরা একটা নলেজ গ্যাপ হয়ে আছে 2 জায়গায়, সেটা বসে কেন আমরা অ্যাড্রেস করতে পারছি না? এই জন্য পারছি না, এই নলেজ গ্যাপটা হচ্ছে ডিপ্লোমেসির পার্ট। অর্থাৎ ইন্ডিয়া গভর্নমেন্ট পরিষ্কার বলে দিয়েছে যে চীনের সঙ্গে সীমান্ত এলাকার থেকে তিস্তা বেরোচ্ছে, সুতরাং আমরা তিস্তার টোটাল ইনফ্লো, সিজনাল ইনফ্লো ওভার এ পিরিয়ড অফ 15 ইয়ার্স সেটা আমরা দিতে পারবো না। এমনকি রাজ্য সরকারকেও যদি সেই তথ্য জানতে হয়, তাহলে যে বিশেষ ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে, তাতেও ডিফেন্সে আটকাবে। তাহলে এই অজ্ঞানতার ওপর, এই অজ্ঞানতার আমি এটা মেনে নিচ্ছি যে এটা দেশের প্রতিরক্ষার জন্য প্রয়োজন হতে পারে। বেশ, তাহলে সেই জায়গাটাকে আনডিস্টার্ব রাখতে হবে। সিকিমের মাথা থেকে, উত্তর সিকিম থেকে একেবারে জলপাইগুড়ি পর্যন্ত আপনার পরিকল্পনা হচ্ছে 21টা হাইড্রোইলেকট্রিক হবে, এবং তার মধ্যে 6টা হচ্ছে সিকিমে, 2টো হচ্ছে পশ্চিমবঙ্গে অলরেডি। এটা কি করে হচ্ছে? তো সেক্ষেত্রে দেবেশবাবু, এখানে আপনার কাছে জিজ্ঞাসা যে যদি ভারত এবং বাংলাদেশ একটা নির্দিষ্ট সিদ্ধান্তে এলেও ধরা গেল জলবন্টন নিয়ে, তাহলে তো উজানের রাজ্য হয়ে যাচ্ছে সিকিম, ভাটির রাজ্য হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ, সেই দিকেও তো তাহলে আমার বক্তব্য এটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভারত সরকার, এটার তো বিষয় নয়।
এটার বিষয় তো সিকিম, তাহলে সিকিম কেন পার্ট হচ্ছে না? পশ্চিমবঙ্গের মধ্যে তিস্তার যেটুকু অংশ আছে সিকিমে তার চেয়ে বেশি আছে, এবং সিকিমে 6টা হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট অলরেডি কাজ করছে। সেই হাইড্রোইলেকট্রিক প্রজেক্টে আমি যতদূর জানি, কল্যাণ রুদ্র এখানে উপস্থিত থাকলে উনি আমার চেয়ে অনেক বেশি জানেন, আমি যতদূর জানি 4টে হাইড্রোইলেকট্রিক প্রজেক্টে ভারত সরকারের পরিবেশ মন্ত্রক আপত্তি জানিয়েছে। সেই আপত্তিকে আপত্তিকে নাকচ করে দিয়ে সেখানে হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট হয়েছে। 1, 2, অত্যন্ত সাংঘাতিক বিপজ্জনক ব্যাপার। 15 আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো ব্রিজ যদি থাকে তাহলে তার ব্রিজ না থাকলেও 15 মিটার পর্যন্ত যদি কোনো নদী বাঁধ ওঠে, ব্রিজ থাকুক চাই না থাকুক, সেটাকে ধরা হয় আমাদেরই আপনার সুন্দরবনে যেরকম ওই নোনা জল ঠেকানোর জন্য বাঁধটা থাকে, স্মল ওটাকে বাঁধ ধরে না, ওটাকে ধরুন উঁচু আল ধরে নেয় আর কি। ওটা কত মিথ্যে কথা বলছি ভারত সরকার। বলছে যে শিবকের উত্তরে, আপনি গেছেন তো শিবকের ওখানে, শিবকের উত্তরে বাঁধ করছে, বলছে ওটা বাঁধ না বড় আল, 15 মিটার। কল্যাণ রুদ্র লিখেছেন যে ওটা 15 মিটারের চেয়ে বেশি, এবং তার ওইটা ওখানে যদি দেওয়া হয় তাহলে জল যেভাবে আসছে তাতে ওই যে করোনেশন ব্রিজ, এটা মাদার লিঙ্ক, সে করোনেশন ব্রিজটা বিপন্ন হবে। কারণ বাঁধ দেওয়া মানে তো জলটাকে আটকাচ্ছেন, জলটাকে আটকানো মানে সিল্টিং হচ্ছে, সিল্টিং হওয়া মানে জলের ন্যাচারাল স্বাভাবিক গতি যেটা সেটা আবর্তিত হচ্ছে। এখনই শিবক ব্রিজটা কাঁপে, এবং অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে ওদিক থেকে গাড়ি ছাড়লে এদিক থেকে গাড়ি বন্ধ থাকে। এরকম আর্চের ওপর তো মানে পৃথিবীতে একটা বিস্ময়কর ব্রিজ। কীরকম মাথা খারাপ তারা, আপনাকে আমি সন্দেহ হয় এদের মাথার চিকিৎসা করানো উচিত। কোনো রকম ন্যাচারাল এলিমেন্ট, পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি, এইরকম যেটার উপর আমার কন্ট্রোল নেই, ভগবানের কন্ট্রোল, সেখানে যদি আমাকে কোনো ব্যবস্থা করতে হয় প্রত্যেকটা তথ্য বের করে দিতে হবে। আমি এখানেই আসবো, আমি হাসানুজ্জামানের কাছে এই জায়গাতেই আসছি। কিছুক্ষণ আগে আপনিও যেটা বলছিলেন যে ভারতে একটা বাংলাদেশে একটা ভারত বিরোধী একটা ফোর্স, একটা শক্তি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিস্তা জলবন্টন চুক্তি স্বাক্ষর করতে শেখ হাসিনা সরকার যদি তার মেয়াদের মধ্যে অসমর্থ হন, সেটার নতুন করে উজ্জীবিত হওয়ার সম্ভাবনা কতটা? সম্ভাবনা হয়তো আছে। এটি তো আমরা অনেক দিন যাবতই দেখে এসছি যে বাংলাদেশের রাজনীতিতে অস্বীকার করার কোনো উপায় নেই যে একটি ভারত বিরোধী সেন্টিমেন্ট হয়তো কখনো কখনো কাজ করে। যেখানে আরো একটু সংযোজন করে দিই, যেখানে অতি সম্প্রতি খালেদা জিয়া তিনি ভারত সম্পর্কে একটু উষ্মার জায়গা রেখেছেন, এবং আমরা কিন্তু আবার তার বিপরীত চিত্রটিও কিন্তু গত 4-5 মাস আগে দেখেছি। তখন কিন্তু একটি আলোচিত সফর ছিল আমাদের বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভারত সফর। সে অনেক দিন পর তিনি ভারত সফর করেছেন। সেই সফরের জায়গায় যে ভারত বিরোধিতার যে অভিযোগ অনেক সময় করা হয় যে বিএনপির প্রতি, সেই বিএনপি নেত্রী কিন্তু ভারত সফর করে গেলেন, এবং সম্পর্ক কিছুটা কিন্তু মানে আমি বলবো যে সমস্যাগুলো কিন্তু অনেকগুলো মিটে গেছে। তখনও কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে কিন্তু আমাদের বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিন্তু দেখা হয়নি। শেষ মুহূর্তে যতটুকু মনে পড়ে যে দেখা হয়েছিল, একেবারে শেষ মুহূর্তে যেদিন বাংলাদেশে আসবেন খালেদা জিয়া, আমার যতটুকু মনে পড়ে সেদিন শেষ মুহূর্তে দেখা হয়েছিল রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে। একটি যদি ভারত বিরোধিতা যদি কেউ বাংলাদেশে করে তাহলে একটি অবস্থায় তো সেটি তারা ক্যাশ করতেই চাইবে। আমি যেটি সারাংশ টানতে চাই আমার আলোচনার দিক থেকে সেটি হলো যে দেবেশ রায় যত সুন্দরভাবে, তাত্ত্বিকভাবে এবং প্রামাণিকভাবে এই তিস্তার ব্যাপারটি তুলে ধরলেন, তাতে করে কিন্তু এই নিয়ে আর আলোচনার কোনো অবকাশ আমাদের আছে বলে মনে হয় না। আমি যতটুকু জানি যে এতগুলো নদী শুধু ভাষা, সংস্কৃতি বা কৃষ্টি কালচারের দিক দিয়েই মিল নয়, 54টি নদী হচ্ছে বাংলাদেশের সঙ্গে, ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি অভিন্ন নদী আছে। সেই সব নদীগুলো নিয়েও কিন্তু ভারতের অবশ্যই ভাবা উচিত যে নদীগুলোর অধিকাংশই হচ্ছে ভারত থেকে উৎপত্তি।
শুধু তিস্তা নদী নয়, আজকে এই আলোচনার মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্কের অনেকগুলো জায়গা কিন্তু আছে। ভারত বাংলাদেশ কিভাবে দেখে, বাংলাদেশের মানুষ কিভাবে দেখে, সেটিও এই 24 ঘন্টা চ্যানেলের মাধ্যমে ভারতের যারা দর্শক আছেন তাদেরও ওই জিনিসটা দেখা উচিত। শুধু তিস্তার পানি বন্টন চুক্তি নয়, টিপাই মুখ বাঁধ নিয়ে কিন্তু আমরা জানি যে গত কয়েক বছর আগে এ নিয়ে অনেক হুলস্থুল কাণ্ড ঘটে গেছে। সেখানেও প্রকৃতিকে বাধা দেওয়া হয়েছে। সেখানে আমাদের সিলেট অঞ্চলে একটি বিরাট প্রভাব পড়বে এই টিপাই মুখ বাঁধের ফলে, সেটিও বাংলাদেশ থেকে একটি কথা বলা হয়েছে। আপনি জানেন যে সীমান্ত সমস্যা বাংলাদেশের একটি মারাত্মক সমস্যা। সীমান্তের যে কয়েকদিন পরেই আপনাদের ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তাদের গুলিতে বাংলাদেশি নিহত হয়। একটি গুলিতে নিহত হয় বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া হয়তো হয়। তো সব ক্ষেত্রেই যে বিএসএফ নিজে থেকে ইচ্ছা করে গুলি করছে তাও হয়তো নয়, কোনো ক্ষেত্রে হয়তো কোনো গ্রাউন্ডও হয়তো আছে। এবং সেই জায়গায় আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গিয়ে অনেকবার এটি বলেওছেন যে আর গুলি চালানো হবে না। কিংবা যদি কেউ অন্যায় করে, সীমান্ত যদি অন্যায়ভাবে পার হতে চায়, তাহলে বুকে কেন গুলি করতে হবে, পায়ে গুলি করা যায়, তাতে করে তো অন্ততপক্ষে মৃতের সংখ্যাটা কমানো যেতে পারে। সেইখানে কিন্তু বাংলাদেশের মধ্যে প্রতিক্রিয়া হয়। সেইখানে আপনার ট্রানজিট একটা ইস্যু আছে। ট্রানজিটের ইস্যুটার বাংলাদেশের যতটুকু না স্বার্থ আছে বলা হচ্ছে যে তার চেয়ে অনেক বেশি স্বার্থ হচ্ছে ভারতের, হয়তো অনেক বেশি স্বার্থ আছে। পশ্চিম ভারতের যে 7টি অঙ্গরাজ্য আছে, 7 সিস্টার্স বলে আমরা যাদেরকে চিনি, সেই অঙ্গরাজ্যগুলোতে কিন্তু কেন্দ্রীয়ভাবে কিন্তু যাওয়া আসা কিংবা পশ্চিমবঙ্গ থেকে যাওয়াটাও কঠিন। সেইখানে ভারতের বাংলাদেশের মধ্য দিয়ে গেলে, ট্রানজিট গেলে পণ্য সুবিধা থেকে অনেক সুবিধাই কিন্তু পাবে। তো সব দিক দিয়েই আসলে যেসব সমস্যা অনেক বছর ধরে আছে। আরেকটি বিষয় বলতে চাই, করিডোর এবং ছিটমহলের একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির বিষয়ে কিন্তু কোনো বিল ভারতের পার্লামেন্ট এখনো পাশ করতে পারেনি। এটিও কিন্তু একটি বড় ব্যাপার যে আজকে প্রায় 1 বছর হতে যাবে, 7 মাসের বেশি হয়ে 2 বছরের কাছাকাছি যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গিয়ে চুক্তি করে এসছেন ছিটমহলের। তারপরে আমরা ভারতে, বাংলাদেশে, কলকাতার সমস্ত চ্যানেলগুলো, পত্রপত্রিকায় আমরা দেখলাম যে ছিটমহলবাসীর মধ্যে খুব আনন্দ। সেই আনন্দ কি এখন আছে? এটা নিয়ে আমি আপনার কাছে আসবো, তার আগে খুব সংক্ষেপে আমি জেনে নিই যে চুক্তি, তিস্তা জলবন্টন চুক্তিটা হচ্ছে দুটো দেশের মধ্যে, দুটো রাষ্ট্রের মধ্যে, ভারত এবং বাংলাদেশ। ভারতের তরফ থেকে, ভারত সরকারের তরফ থেকে এই সম্পর্কে উদ্যোগ দেখানো হচ্ছে এই মুহূর্তে। কিন্তু একটা রাজ্য যার মধ্যে দিয়ে 20 কিলোমিটার গেছে তিস্তা, সেই রাজ্য এবং সেই রাজ্যের স্থানীয় কিছু রাজনীতি সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি যেমন আমরা যারা প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশের মুক্তমনা মানুষ, তারা যেমন এটি মনে করে না যে এখানে বাংলাদেশে ভারত বিরোধী কোনো সেন্টিমেন্ট থাকুক এবং ভারত বিরোধী কোনো ইস্যু নিয়ে কেউ রাজনীতি করুক। স্বাভাবিকভাবেও বাংলাদেশের মানুষ খুবই মুক্তমনা, বাংলাদেশের মানুষ খুবই স্বাধীন চেতা, খুবই প্রগতিশীল সেন্টিমেন্ট। তারাও একইভাবে মনে করে যে এ নিয়ে যদি পশ্চিমবঙ্গে কিংবা মমতা ব্যানার্জির দল যদি বা পশ্চিমবঙ্গের মানুষ যদি কোনো রাজনীতি করে, সেই রাজনীতিটিও বাংলাদেশের মানুষের কাছে আসলে কাম্য নয়। আমি শ্রীরাধার কাছে আসি। শ্রীরাধা, যেগুলো উল্লেখ করলেন হাসানুজ্জামান, যে এতগুলো স্পর্শকাতর ইস্যু রয়েছে দুই দেশের মধ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে এই ধরনের একটা অচলাবস্থা চলতে থাকে, বাকি ইস্যুগুলো সেগুলোর ভবিষ্যৎ কি হবে? তার মধ্যেও কি একটা প্রভাব পড়বে? আমি একটু বলি, মানে যেটা এতক্ষণ উল্লেখ হলো, এই বর্ডারে যে উনি কথাটা বলেছেন, এটা আমরা সবসময় মানে জানি যে আমরা কেউ সমর্থন করি না যে শুটিং যেটা হচ্ছে বা আহত হচ্ছে, কিন্তু কোনো তরফেই কোনো দিকে। আর এটা আমাদের অফকোর্স নিজেদের স্ট্যাটিস্টিক্স আছে, দ্যাট আমাদের নিজেদের লোকই অনেকে তার মধ্যে আহত নিহত হচ্ছে, খালি বাংলাদেশি এটা কথা না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা ওইখানে গেছে, আর আমি অনেকবার গেছি বলে আমি এই কথাটা বলতে পারছি, যে এমন সময় জিনিসটা হয়, আমরা অনেকবার বাংলাদেশকে বলছি দ্যাট সন্ধ্যের পরে একটা নো মুভমেন্টের একটা চুক্তি করা যাক, যাতে তোমাদের ওখান থেকে কোনো লোক যাবে না, মুভমেন্ট করবে না, আমরা এখান থেকেও কেউ করবো না। কিন্তু সেটা বাংলাদেশ রাজি হয়নি এখন অবধি। আমরা অনেকবার এটা নিয়ে কথা হয়েছে, উল্লেখ হয়েছে, কিন্তু চুক্তি হয়নি। সন্ধেবেলা যেটা হয়, ভোরবেলা বা সন্ধেবেলা যেটা হয়, এটা ন্যাচারালি ইলিগাল বিজনেস ট্রানজ্যাকশনের জন্যই হয়। তো তখন স্বাভাবিকভাবে সেই কাটা তার হোক, জল দিয়ে হোক, লোকজন আসার চেষ্টা করে। ওই জন্যই কিন্তু এই শুটিংটা হচ্ছে। আর আমরা সবসময় বলছি যে এটা কোনো, আর ওই অন্ধকারে গাছের মধ্যে, ওর মধ্যে তখন কিন্তু দেখা সম্ভব হয় না।
আমরা এখন আমার মনে হয় আমি জানি যে রাবার পেলেটস ইন্ট্রোডিউস করা হচ্ছে, যাতে জাস্ট আমরা এনশিওর করতে পারি তাতে যেন কোনো ফেটাল কিছু জিনিস না ঘটে। আমাদের মতো অনেক লোক বারবার আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করছি বিএসএফ এর, ওখানে গিয়ে কথা বলছি যে কী কারণ, কিন্তু বর্ডারে যে অ্যাকচুয়াল প্রবলেমটা ওখানে গেলে এখানে টেবিলে বসে সেই কিন্তু বোঝা যায় না। তো সেটা কিন্তু ওটা আমাদের দুদিক থেকে দেখতে হবে। আর ফ্লো অবভিয়াসলি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ফ্লোটা হচ্ছে, আর ইললিগাল বিজনেস দুদিকেই আছে। কিন্তু বারবার কিন্তু ভারত সরকারের কাছ থেকে বলা হচ্ছে যে আর হত্যা হবে না, আর গুলি হবে না, কিন্তু যখনই আমরা দেখছি যে বাংলাদেশে এই স্টেটমেন্ট দেওয়া হচ্ছে কিংবা ইন্ডিয়া এই স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, সেদিনেও কিন্তু গুলি হচ্ছে, সেদিনেও মারা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু কমছে না। কিন্তু না, আমি এটা হয়তো রাজি হব না মানতে যে কমেনি, অনেক এটা ভিন্ন প্রসঙ্গ। আমরা যদি জলবন্টন চুক্তিটাকে কেন্দ্রে রেখে আমাদের ওইটা আছে। আর আবার অফ কোর্স যেটা এখন এই যে আমাদের এই কথা হচ্ছিল ছিটমহলের কথা, ওটা চুক্তি হয়েছে কিন্তু এখন পুরো সার্ভে কমপ্লিট হয়ে গেছে। ট্রানজিট, আমরা যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী তার সফর, যেটাতে তিস্তা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা, ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত হওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে যায়, কিন্তু যে মুহূর্তে সেটা থেকে ভারত পিছিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে, ট্রানজিট নিয়েও বাংলাদেশ সরকার পিছিয়ে গেল। তো এরকম সেনসিটিভ, এরকম স্পর্শকাতর কিছু ইস্যু যার অনেকগুলিতে ভারতের স্বার্থ বাংলাদেশের থেকেও বেশি, সেই ইস্যুগুলোর ভবিষ্যৎ কি হবে? এই ট্রানজিট, স্পেশালি ট্রানজিটের ব্যাপারে আমাদের ন্যাচুরালি ওটা আটকে গেছে। আর উনি যেটা বলছেন সেভেন সিস্টারের ব্যাপারটা, ন্যাচুরালি আমাদের একটা মুভমেন্টের একটা ব্যাপার আছে যেটা আমরা পারছি না করতে, কিন্তু এটাও মানতে হবে অনেকগুলো জায়গায় কিন্তু এগিয়েছে। লাস্ট 4 বছরে এই দুটো দেশ যা এগিয়েছে গত 10 বছরে কিন্তু এগোয়নি, এটা আমাদের ভুলতে পারবো না, এটা মনে রেখে জিনিসটা করতে হবে। আমাদের যে এখন ট্রেড, যেটা আমাদের এতদিন ডেফিসিটের একটা প্রবলেম ছিল, বাংলাদেশ বারবার বলছিল, ইন্ডিয়া এখন কিন্তু জিরো ট্যারিফ রেজিমে নিয়ে এসছে জিনিসটাকে, নন ট্যারিফ ব্যারিয়ার যেটাকে আমরা বলি, একদম জিরোতে নিয়ে এসছে। বাংলাদেশ যা চায় আমাদের থেকে দিতে পারবে, কিনতে পারবে, যেটা এই জিনিসটা কিন্তু অনেক দিনের একটা দাবি ছিল, ইন্ডিয়া কিন্তু সেটা মেনে গেছে। তো সেই জিনিসগুলো আমার যেটা প্রবলেম হচ্ছে, যেটা তিস্তা হয়নি বলে ভালো যে জিনিসগুলো গত 4 বছর হয়েছে সেইগুলো আমরা সব ভুলে যাচ্ছি। এই যে ল্যান্ড বর্ডার, যেটা 6.3 কিলোমিটার আনডিমার্কেটেড ছিল এত বছর, 42 বছর ধরে পড়েছিল, এখন তো করতে পেরেছি, কিছুটা এগিয়েছে। এবার পার্লামেন্ট নেক্সট সেশনে আমরা জানি সেটা ইন্ট্রোডিউস হবে, পার্লামেন্টে পাস করলে ওটা লিগাল একটা ডকুমেন্ট হয়ে দাঁড়াবে। আমাদের যে মানচিত্র পরিবর্তনের একটা সেটাই আমাদের ডোমেস্টিক লজ আছে, ওদেরও সেটাও অ্যাপ্লাই করে। তো সেই জিনিসগুলো আমরা ভুলে যাচ্ছি। এই তিস্তা নিয়ে দুজনে আঁকড়ে গিয়ে আমাদের মনে হয় ভালো জায়গাগুলো আমরা ভুলে যাচ্ছি। আর আমি খুব ডেফিনেটলি বলতে পারি 4 বছরে এই দুটো দেশ যেইভাবে, যেই পয়েন্টগুলো যেগুলো এত বছর ধরে আটকে ছিল, যেইভাবে এগিয়েছে, এটা কিন্তু আওয়ামী লীগ আর এইদিকে যে গভর্নমেন্ট না থাকলে এখানে খুব সংক্ষেপে যে এই জন্যই তো ভারতের পক্ষ থেকেও আওয়ামী লীগকে সরকার যাতে পুনঃপ্রতিষ্ঠিত হয় এরকম একটা প্রয়াস, তো একটা আকাঙ্ক্ষা তো থাকবে। তো তিস্তা জলবন্টন চুক্তি স্বাক্ষর করাটা, সেটা শেখ হাসিনা সরকারের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ যদি আবারও পুনঃপ্রতিষ্ঠিত হতে হয়? এটা কি একটা বড় ফ্যাক্টর হতে পারে না, ইস্যু হতে পারে না ভোটে? আমি তো সবসময় প্রথম থেকেই বলছি যে ওদের কাছে জল বা পানি সবচেয়ে বেশি ক্রিটিক্যাল ফ্যাক্টর। আর এইটা অন্য অপোজিশন সবসময় এটাকে নিয়ে করবে যে বাকি আমরা যতই বলি এটা হলো, এটা পারলাম, এটা করতে পারলাম, মানে আমরা জানি যে আমাদের ইন্ডিয়ান সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশ অনেকটা এগিয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দেবেশবাবু আপনাকে। অবশেষে তিস্তা জলবন্টন চুক্তির ভবিষ্যৎ কি হতে চলেছে? শেখ হাসিনা সরকারের মেয়াদ কালের মধ্যে তিস্তা জলবন্টন চুক্তি কি স্বাক্ষরিত হবে? তার উত্তর, এটা কিন্তু মমতা ব্যানার্জি হাসিনা মেয়াদ, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এর চেয়ে অনেক বড় ব্যাপার, নিঃসন্দেহে। ব্যাপারটা কিরকম উল্টে গেছে। ভারত সরকার আর বাংলাদেশ সরকার, দুটো সরকার চুক্তি সই করতে চায়, মমতা ব্যানার্জি আপত্তি করছে। ওটা তো উল্টো হওয়া উচিত। মমতা ব্যানার্জি এবং হাসিনা সরকার একত্রে বলবে যে তিস্তা ব্যারাজটা নষ্ট করে দাও। অনেক ধন্যবাদ। আমাদের এখানেই আপনার রায় শেষ করতে হবে, আমাদের সময় একদম শেষ। আপনারা আমাদের ছেড়ে যাবেন না, কারণ একটু পরে দিনের সেরা বাছাই করা খবর নিয়ে অদিতি আসছে পেজ মানে। সঙ্গে থাকুন 24 ঘন্টা।